আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সামনে যেহেতু কোরবানির ঈদ, তো কোরবানি ঈদকে কেন্দ্র করে আজকের পর্বটা সাজিয়েছি ঈদ স্পেশাল ৬টি জনপ্রিয় রেসিপি নিয়ে। তো রেসিপিগুলোর মধ্যে তৈরি করে দেখাবো কলিজা ভুনা, শামী কাবাব, কালা ভুনা, বোরহানি, নেহারি এবং সেই সঙ্গে তৈরি করে দেখাবো পুরান ঢাকার ঐতিহ্যবাহী তেহারি। তো প্রত্যেকটা রেসিপি আমি চেষ্টা করেছি খুব সহজভাবে এবং ডিটেলসে আপনাদেরকে তৈরি করে দেখানোর জন্য, যাতে করে যারা নতুন তারাও যেন খুব সহজভাবে রেসিপিগুলো বাসায় তৈরি করে নিতে পারে। তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। সেই সঙ্গে এই রেসিপিটি আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারেন। তো কলিজাটা ভুনা করার আগে প্রথমে আমি কলিজাটাকে একটু সেদ্ধ করে নিব। আর কলিজাটা হালকাভাবে সেদ্ধ করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। পানিটা যখন ভালোভাবে ফুটে যাবে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে কলিজা। আর কলিজাটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি। কলিজাটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা সর্বোচ্চ হাই রেখে প্রায় 5 মিনিটের মতো এটা আমি একটু নেড়ে চেড়ে জাল দিয়ে নিব। আর পানিতে এখানে মানে গরম পানিতে 5 মিনিট এটা জাল করে নেওয়ার কারণে কলিজার সঙ্গে দেখবেন যে একটা পাতলা আবরণ থাকে, তো সেই আবরণটা সহজেই এটা উঠে আসে। সেই সঙ্গে এভাবে কলিজাটা একটু যদি গরম পানিতে কিছুক্ষণ জাল করে নেওয়া যায়, এতে করে দেখবেন যে কলিজার ভেতরে যদি বাড়তি কোনো স্মেল থাকে তো সেটাও কিন্তু থাকবে না। আর যেমনটা বলেছিলাম এখানে কলিজাটা হালকা গরম থাকতেই কিন্তু এখানে পাতলা যে আবরণটা আছে সেটা আমি তুলে নিচ্ছি। আর পাতলা এই আবরণটা সহ কিন্তু রান্না করা যাবে না, এতে করে দেখা যাবে যে কলিজাটা রান্না করার পর অনেকটা শক্ত হয়ে যাবে। তো এরপর আমি চলে যাচ্ছি মূল রান্নাতে। রান্না করার জন্য একটা প্যানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে তেল, তারপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখানে আস্ত জিরা এবং কিছু গরম মশলা এখানে দিয়ে দিচ্ছি। আস্ত জিরা এবং গরম মশলাটা দিয়ে দেওয়ার পর 30 সেকেন্ডের মতো একটু ভেজে নিব। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচির পরিমাণটা এখানে একটু বেশি দিতে হবে। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণে বাড়িয়ে একটু হালকাভাবে এটা আমি ভেজে নিচ্ছি। এখানে খুব বেশি সময় নিয়ে এটা ভাজতে হবে না, জাস্ট হালকা একটা কালার আসা পর্যন্ত এটা নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পানি। পানি দিচ্ছি কারণ এখানে আমি কিছু গুঁড়ো মশলা দিব যেন মশলাটা পুড়ে না যায় সেই জন্য। এখন দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1 চা চামচ, বা ঝালটা আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে দিবেন। তারপর দিয়ে দিচ্ছি 1/3 চা চামচের মতো হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়ো। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আদা এবং রসুন এখানে একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। তারপর একটু নেড়ে চেড়ে এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এরপর চুলার আঁচটা মিডিয়াম থেকে কমিয়ে একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কারণ এখানে মশলাটা আপনি যত ভালোভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটা কিন্তু ততটাই বেড়ে যাবে। আর চেষ্টা করবেন এখানে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিতে যেন মশলাটা পুড়ে না যায়, কারণ মশলাটা পোড়া লাগলে কিন্তু কলিজা থেকে একটা পোড়া পোড়া স্মেল চলে আসবে, তো সেই ক্ষেত্রে কিন্তু কলিজা ভুনাটা খেতে অতটা ভালো লাগবে না। তো সেই হিসেবে বুঝে এখানে একটু সময় নিয়ে নেড়েচেড়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি কলিজা। আর কলিজাটাকে এখানে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছিলাম। তো কলিজাগুলো দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 মিনিট থেকে 5 মিনিটের মতো এটা আমি ভালোভাবে একটু কষিয়ে নিব মশলার সঙ্গে। তো যেমনটা বলেছিলাম এখানে কিন্তু একটু সময় নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখানে কলিজাটা আমি মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এটা মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এখানে আসলে খুব বেশি দিতে হবে না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে মশলার সঙ্গে কলিজাটা কষানোর সময় কিন্তু এটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে পানিটা দিবেন, মানে কলিজাটা ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য ঠিক যতটুকু পানির দরকার।
তো পানিটা দিয়ে দেওয়ার পর এখন আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ এটা আমি রান্না করে নিচ্ছি। আসলে কলিজা কিন্তু খুব বেশি সময় লাগে না রান্না হতে। আর চেষ্টা করবেন এখানে খুব বেশি সময় নিয়ে রান্না না করতে, কারণ খুব বেশি সময় নিয়ে কলিজা ভুনা করলে কিন্তু এটা অনেকটা শক্ত হয়ে যায়। তো রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এটা চুলা থেকে নামানোর আগে হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়ো এবং হাফ চা চামচের মতো এখানে টালা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। শেষের দিকে এই গুঁড়োটা দেওয়ার কারণে দেখবেন যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে কলিজা ভুনা থেকে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 6টা থেকে 7টার মতো কাঁচা মরিচ। আর এই কাঁচা মরিচ দেওয়ার কারণে কিন্তু বাড়তি কোনো ঝাল হবে না, অর্থাৎ কলিজা ভুনা থেকে দেখা যাবে যে কাঁচা মরিচের একটা সুন্দর স্মেল পাওয়া যাবে, সেই জন্য দিয়েছি। আবারও একটু ঢাকনা দিয়ে এটা জাস্ট আমি 3 থেকে 4 মিনিটের মতো একটু চুলার ওপর দমে রেখে দিয়েছিলাম। তো রান্নাটা আমার একদম শেষের দিকে, রান্নাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং প্লেট এটা আমি সার্ভ করছি। তো স্বামী কাবাব তৈরি করে নেওয়ার জন্য এখানে হাড় এবং চর্বি ছাড়া 1 কেজি গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটাকে এখানে একটু ছোট ছোট ভাবে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একদম আমি পানি ঝরিয়ে নিয়েছি। এরপর সেই গরুর মাংসটা একটা প্রেসার কুকারের ভেতরে নিয়ে নিলাম। তারপর আমি এখানে 3/4 কাপ ডাল নিয়েছি। আর এখানে ডালটাকে আগের রাত্রে ভালোভাবে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে ডালটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এরপর আমি ডালটাও নিয়ে নিলাম। আর চেষ্টা করবেন এখানে মাংস যে পরিমাণে নেবেন ডালটা তার থেকে কম নিতে, কারণ ডালের পরিমাণ বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে না। আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। আর আস্ত গরম মশলার সঙ্গে এখানে জয়ফল জয়ত্রী গুঁড়ো এবং কয়েকটা শুকনো মরিচও আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো কিছুটা লবণ। মরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ, বা ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ। আদা এবং রসুন এখানে একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই পেস্টটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পানি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। আর এখানে আমি কতটুকু পানি দিয়েছি সেটা আর ওইভাবে বলে দিচ্ছি না, কারণ মাংস এবং ডাল সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি লাগবে সেই হিসেবে বুঝে এখানে আপনাকে পানিটা দিতে হবে। তো পানিটা দিয়ে দেওয়ার পর সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে প্রথম দিকে হাই হিটে এটা আমি 5 মিনিট রান্না করব। হাই হিটে 5 মিনিট রান্না করে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়ামে রেখে প্রায় আধা ঘন্টার মতো এটা আমি রান্না করে নিব। আর চুলার আঁচটা একটু কমিয়ে এটা একটু সময় নিয়ে রান্না করে নিতে হবে, এতে করে মাংস ডাল খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, যেহেতু পানিটা এখানে আমি একটু কম দিয়েছি। তো কিছুক্ষণ এটা রান্না করে নেওয়ার পর যখন দেখবেন যে মাংস ডাল মোটামুটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে, তো সেই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি আসলে আপনাদেরকে বোঝার সুবিধার্থে একটু দেখিয়ে দিচ্ছি যে এখানে ডাল এবং মাংসটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। মানে একটা স্প্যাচুলা দিয়ে এটা একটু চাপ দিলে দেখা যাচ্ছে মাংসটা খুব দ্রুত খুলে যাচ্ছে, এবং এই পর্যায়ে কিন্তু এটা অনেকটা নরম থাকবে। তো এই পর্যায়ে করতে হবে কি, একটা পটেটো ম্যাশারের সাহায্যে এটা আমি খুব ভালোভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। বাংলাদেশে যে ডাল ঘোটার জন্য ডাল ঘুটনি পাওয়া যায়, তো আপনারা সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন যে এটা খুব ভালোভাবে একসঙ্গে মিক্স হয়ে যাবে। আর এটা যদি কারো কাছে ঝামেলার মনে হয় তো সেই ক্ষেত্রে আপনারা এটা ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিতে পারেন। তবে ব্লেন্ড করে নিলে হয় কি, স্বামী কাবাব তৈরিতে যে মাংসের একটা আঁশ ভাব থাকে তো সেটা আর থাকে না। তো এইভাবে একটু সময় লাগে, তবে এভাবে তৈরি করলে দেখা যায় যে খাওয়ার সময় খুব বেশি ভালো লাগে। মানে স্বামী কাবাবের ভেতরে মাংসের আঁশটা ভালোভাবে বোঝা যায়। পটেটো ম্যাশার দিয়ে এটা খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়ার পর একটু নরম ছিল, তো চুলায় রেখে এটা আমি আরো একটু টানিয়ে নিয়েছি। তো স্বামী কাবাব তৈরি করার জন্য কিন্তু মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। আর প্রথম দিকে এটা একটু নরম থাকলেও দেখা যাবে যে এটা যখন ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরো একটু কিন্তু টেনে যাবে, যেহেতু এর ভিতরে ডালটা দেয়া আছে। তো এটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে
প্রায় হাফ কাপের মতো ফ্রেশ ধনিয়া পাতা কুচি, তারপর দিয়ে দিচ্ছি এখানে 5টা থেকে 6টার মতো কাঁচা মরিচ কুচি করে নিয়েছিলাম সেটা, বা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন ঝালটা। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এখানে হাফ কাপ, তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে দেওয়ার পর এখন সবকিছু একত্রে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ চাট মশলা পাউডার। ঘরে যদি চাট মশলা পাউডার থাকে তো দিবেন, আর না থাকলে না দিলেও কিন্তু হবে, তবে দিলে খেতে বেশি ভালো লাগে। কিছুক্ষণ এটা ভালোভাবে মেখে নেওয়ার পর এখন এক এক করে দুটো ডিম আমি ভেঙে নিচ্ছি, তবে একসঙ্গে আমি দুটো ডিম না ভেঙে প্রথমে একটা ডিম ভেঙে নেওয়ার পর এটা আমি মেখে দেখব। তো আমার কাছে মনে হচ্ছে এখানে আরো একটা ডিম লাগবে, তো আমি আরো একটা ডিম ভেঙে নিলাম। তারপর কাবাবের এই মিশ্রণটা একসঙ্গে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। তো সবকিছু একত্রে খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে, কাবাবের জন্য মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে। এরপর এখানে স্বামী কাবাবের শেপে আমি কাবাবগুলোকে তৈরি করে নিচ্ছি। আর কাবাবটা যখন তৈরি করবেন একটু খেয়াল রাখবেন যেন এটা ফেটে না যায়, মানে স্মুথলি একটা কাবাব তৈরি করার চেষ্টা করবেন। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আরো একটি কাবাব একই রকম ভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। এক এক করে এখানে সবগুলো কাবাব আমি একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। এখন আপনাদেরকে আমি ফ্রোজেন পদ্ধতিটা দেখাচ্ছি। সবগুলো কাবাব এখানে একই রকম ভাবে তৈরি করে নেওয়ার পর একটা ছড়ানো প্লেটে একটু জায়গা ফাঁকা রেখে নিয়ে নিতে হবে। তারপর এই প্লেটটা ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত কাবাবটা শক্ত হয়ে যায়। যখন কাবাবটা শক্ত হয়ে যাবে সেই পর্যায়ে এটা ডিপ ফ্রিজ থেকে বের করে জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সের ভেতরে ভরে এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। তো এরপর আমি আপনাদেরকে কাবাবগুলোকে এখন ভেজে দেখাবো। কাবাবটা ভাজার জন্য একটা প্যানে দিয়ে দিয়েছি কিছুটা তেল, আর এই কাবাবটা আমি আসলে ডুবো তেলে ভাজবো না, কম তেলে এখানে কাবাবটা আমি ভেজে দেখাচ্ছি। তেলটা দিয়ে দেওয়ার পর একটু ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তারপর এক এক করে এখানে কাবাবগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি। আর চেষ্টা করবেন এখানে তেলটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর কাবাবটা তেলে দিতে, এবং চুলার আঁচটা একটু বাড়িয়ে এখানে কিন্তু কাবাবগুলোকে ভাজতে হবে, কারণ চুলার আঁচটা কমিয়ে যদি আপনারা এখানে কাবাবটা ভাজতে যান সেক্ষেত্রে কিন্তু কাবাবটা খুলে যাবে। তারপর আপনাদেরকে এখানে একটা টিপস দিয়ে রাখছি, কাবাব তৈরি করার পর চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে, এতে করে দেখা যাবে যে কাবাবটা ভালোভাবে সেট হয়ে যাবে ভাজার আগেই। তো এক এক করে এখানে কাবাবগুলো আমি তেলে দিয়ে দিয়েছি এবং চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে গোল্ডেন কালার করে আমি ভেজে নিচ্ছি। আর যেমনটা বলেছিলাম অবশ্যই কিন্তু এখানে চুলার আঁচটা বাড়িয়ে কাবাবগুলোকে ভাজতে হবে, তা না হলে কিন্তু এটা খুলে যাবে। আবার খুব বেশি আঁচেও কিন্তু এটা ভাজা যাবে না, দেখা যাবে যে কাবাবের বাইরের অংশটা হলেও ভেতরটা অতটা হবে না, যদিও ভেতরটা আগে থেকে সেদ্ধ করে রাখা। তারপরও তো এই কাবাবটা ভাজা হয়ে গিয়েছে, এরপর আমি তুলে নিলাম। মানে এখানে এক এক করে কাবাবগুলোকে আমি তেলে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি। আর দেখুন এটা কিন্তু আমি ডুবো তেলে ভাজিনি, তারপরে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবং একটা কাবাবও কিন্তু এখানে ভাঙেনি। তো সবগুলো কাবাব এখানে একই রকম ভাবে ভাজা হয়ে গিয়েছে, তারপর একটা প্লেটে আমি এটা তুলে নিয়েছি। মানে এখানে ডালটা কম দেওয়ার কারণে কিন্তু মাংসর যে একটা আঁশ ভাব সেটা কিন্তু বোঝা যাচ্ছে, আসলে খেতে আসলে খুবই মজাদার হয়ে থাকে, ট্রাই করে দেখতে পারেন। এরপর আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো জনপ্রিয় কালাভুনার একটি সহজ রেসিপি। কালাভুনা রান্না করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস নিয়েছি, আর চেষ্টা করবেন অবশ্যই এখানে হাড় চর্বি সহ এখানে মাংসটা নিতে, কারণ হাড় এবং চর্বি সহ যদি আপনি মাংসটা নিয়ে কালাভুনাটা রান্না করেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর মাংসটা এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি একদম পানি ঝরিয়ে নিয়েছি। আর কালাভুনা তৈরিতে সাধারণত মাংসের পিসগুলো একটু সাইজে বড় হয়, তো সেই হিসেবে এখানে মাংসটা আমি কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, তারপর যে প্যাকেট মশলা ছিল দুটোর,
তো একটা প্যাকেটের সম্পূর্ণ মশলাটাই এখানে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা কিন্তু অবশ্যই একটু বুঝে দিতে হবে, পরবর্তীতে লাগলেও কিন্তু দেওয়া যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ। টমেটো সস দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ। সরিষার তেল এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ। সম্পূর্ণ রান্নাটা কেউ চাইলে এখানে সরিষার তেল দিয়েও করতে পারেন, তবে আমি সম্পূর্ণ রান্নাটা এখানে সরিষার তেল দিয়ে করব না। হাফ কাপ এখানে সরিষার তেল দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ সয়াবিন তেল। যদিও কালাভুনা রান্নাতে সরাসরি সরিষার তেলটাই ব্যবহার করা হয়, আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ রান্নাটা সরিষার তেল দিয়ে করতে পারেন। তো আমি দুটো দিয়ে এখানে রান্নাটা করছি। তারপরে এখন সমস্ত মশলার সঙ্গে গরুর মাংসটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। আর অবশ্যই চেষ্টা করবেন উল্টে পাল্টে মাংসটা খুব ভালোভাবে হাত দিয়েই মেখে নিতে, কারণ মাংসটা মশলার সঙ্গে যত ভালোভাবে মেখে যাবে তো টেস্ট কিন্তু তত বেশি ভালো আসবে। সম্পূর্ণ মশলার সঙ্গে এখানে মাংসটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটা জাস্ট আমি আধা ঘন্টার জন্য একটু রেস্টে রেখেছিলাম। আধা ঘন্টা পর এখন চলে যাচ্ছি রান্নাটা করতে। তো রান্নাটা করার আগে আবারও মশলার সঙ্গে একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে এটা মিশিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরপর প্যানটা আমি চুলায় বসিয়ে দিলাম। প্রথম দিকে এখানে রান্নাটা করতে কিন্তু কোনো ধরনের পানি দিতে হবে না। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিছুটা সময় নিয়ে এটা আমি একটু জাল করে নিব। কারণ কি চুলার আঁচটা কমিয়ে কিছুক্ষণ এটা রান্না করার একটা পর্যায়ে দেখবেন যে মাংস থেকেই বেশ খানিকটা পানি উঠবে, আর সেই পানিতেই কিন্তু এখানে মোটামুটি মাংসটা ভালোভাবে কষানো হবে। সেই জন্য এখানে চুলার আঁচটা কমিয়ে একটু রান্নাটা করতে হবে। প্রথম দিকে আসলে পানি দিয়ে মাংসটা সেদ্ধ করলে কিন্তু টেস্টটা ভালো আসে না। তো মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আসলে এখানে চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে এখানে মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে যেন পুড়ে না যায়। তারপরও মাংস কষানোর সময় যদি আপনাদের কাছে মনে হয় যে এটা অনেক বেশি ড্রাই হয়ে যাচ্ছে, সামান্য পরিমাণ পানি লাগবে, তো আপনারা কিন্তু চাইলে সেই পর্যায়ে সামান্য পরিমাণে পানি দিয়েও এখানে মাংসটাকে ভালোভাবে কষাইতে পারেন। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে এখানে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু উপরে ভেসে উঠেছে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আর মাংসটা যেহেতু বেশি সময় নিয়ে এখানে আমি কষিয়ে নিয়েছি, সেই জন্য কিন্তু মাংসটা এখানে অনেকটা সেদ্ধ হয়ে যাবে। তারপর এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম, যাতে করে মাংসটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। একটু মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা এই পর্যায়ে হাই রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে একটু নেড়ে চেড়ে এটা রান্না করে নিচ্ছি। আর যেহেতু কালাভুনা তরিতে এখানে গ্রেভিটা একটু ঘন হয়, যেহেতু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়া হয়, তো সেই জন্য কিন্তু এটা সহজেই কিন্তু পোড়া লাগতে পারে। সেই জন্য কিছুক্ষণ পরপর এটা কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে যেন পোড়া না লাগে। যখন গ্রেভিটা একটু পাতলা থাকবে ঠিক এই পর্যায়ে এখন এটা বাগার দিতে হবে। এর থেকে বেশি ঘন করে বা ড্রাই হয়ে যাওয়ার পর কিন্তু বাগার দেওয়া যাবে না, তাতে করে বাগারের ফ্লেভারটা মাংসের সঙ্গে ভালোভাবে ছড়াবে না। তো কালাভুনার বাগারটা দেওয়ার জন্য অন্য একটা প্যানে দিয়ে দিলাম এখানে 1/4 কাপ সরিষার তেল। সরিষার তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচের মতো আদা কুচি এবং রসুন কুচি। এগুলোকে এখন 1 মিনিটের মতো একটু ভেজে নিব। তারপর এখন দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচটা দিয়ে দেওয়ার পর এখন এটা চুলার আঁচটা মিডিয়াম থেকে বাড়িয়ে বেরেস্তার কালার না আসা পর্যন্ত এগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানে ঝালের যে ব্যাপারটা, আসলে এই প্যাকেট মশলা দিয়ে রান্না করলে কিন্তু খুব বেশি পরিমাণে ঝাল হয় না। তো আমার বাসায় ছোট বাচ্চা আছে, যার কারণে এখানে আমি আর এক্সট্রা কোনো ঝাল দেইনি, শুধুমাত্র শুকনো মরিচ ছাড়া। আর আমি যে এখানে শুকনো মরিচটা দিয়েছি এটা কিন্তু খুব বেশি ঝালও হয় না। তো বাগারের জন্য এখানে এগুলোকে খুব ভালোভাবে আমি একটু কালচে কালার করেই ভেজে নিয়েছি, কারণ এই মশলাটা একটু কালচে কালার করে ভাজলে হবে কি কালা ভুনায় দেখা যাবে খুব সুন্দর একটা কালচে কালার চলে আসবে খুব দ্রুত। তারপর কিছুটা মাংস এখানে দিয়ে দেওয়ার পর সরাসরি
এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে বাগারের যে সুন্দর একটা স্মেল আছে সেটা বের না হয়ে যায়। 2 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করার পর ঢাকনাটা খুলে এখন সমস্ত মশলার সঙ্গে এখানে মাংসটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি। 2 মিনিটের মতো এভাবে ভেজে নিয়ে তারপরে এই বাগার সহ মাংসটা আমি প্যানটাতে দিয়ে দিব। বাগারটা প্যানটাতে দিয়ে দেওয়ার পর এখন চুলার আঁচটা বাড়িয়ে কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এটা রান্না করে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত রান্না এতে খুব সুন্দর একটা কালচে কালার চলে না আসবে, মানে কালা ভুনার যে অথেন্টিক একটা কালার আসে না আসা পর্যন্ত কিন্তু এটা কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে রান্না করে নিতে হবে, মানে এখানে মাংসটাকে ভেজে নিতে হবে। তবে এটা কিন্তু খুব বেশি আঁচে ভেজে একেবারে ড্রাই করে ফেলা যাবে না, সেক্ষেত্রে কিন্তু টেস্টটা ভালো আসবে না। মানে এখানে কালা ভুনাটা রান্না করতে হবে যেন একটু গ্রেভি থাকে এবং গা মাখা মাখা একটা ভাব থাকে, তাহলে খেতে ভালো লাগবে রুটি বা ভাত পোলাও সবটার সঙ্গে। তো যাই হোক, যখন এটা একেবারে হয়ে যাবে মাংসতে খুব সুন্দর একটা কালারও চলে আসবে, সেই পর্যায়ে এখানে দিতে হবে বাকি যে একটা প্যাকেট ছিল মশলার, সেই মশলার সম্পূর্ণ প্যাকেটটা এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে পেঁয়াজটা, আর পেঁয়াজটাকে এখানে একটু বড় করে আমি কিউব করে কেটে নিয়েছি। আসলে ছোট প্যাকেটের যে মশলাটা আছে সেটা আমি আসলে দেখাতে ভুলে গিয়েছি, তো দেখানো হয়নি। তো প্যাকেটের মশলাটা কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে তারপরে কিন্তু আপনারা দেখবেন যে প্যাকেটের অপোজিট সাইডে এটা লেখাই থাকে। তো পেঁয়াজ এবং মশলার সেই প্যাকেটের সম্পূর্ণ মশলাটা দিয়ে দেওয়ার পর চুলার আঁচটা বাড়িয়ে একটু পর পর এটা নেড়ে চেড়ে তারপর রান্নাটা করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কালা ভুনাতে কিন্তু খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। তো কালা ভুনাটা এখানে আমার সম্পূর্ণরূপে রান্নাটা হয়ে গিয়েছে। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু খুবই মজার। খুব সহজ পদ্ধতিতে আমি দেখিয়েছি। চুলা থেকে নামানোর আগে এখানে সামান্য পরিমাণে পেঁয়াজ বেরেস্তা উপর দিয়ে একটু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে তারপর একটু দমে রেখে দিয়েছিলাম, এতে করে পেঁয়াজ বেরেস্তার ফ্লেভারটাও কালা ভুনার সঙ্গে ভালোভাবে মিশে যাবে। তো রান্নাটা আমার একদম হয়ে গিয়েছে, এখন এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, তারপর একটা সার্ভিং প্লেট আপনাদেরকে সার্ভ করে আমি দেখাচ্ছি। তো বোরহানিটা তৈরি করে নেওয়ার জন্য প্রথমে একটা আমার পেস্ট লাগবে। তো পেস্টটা তৈরি করতে আসলে এখানে আমি নিয়েছি পুদিনা পাতা এবং সামান্য পরিমাণে ধনিয়া পাতা এবং কয়েকটা আস্ত কাঁচা মরিচ, ঝালের জন্য এখানে অবশ্যই নিতে হবে। তো প্রথমে সব কিছু আমি খুব ভালোভাবে আসলে ধুয়ে পরিষ্কার করে একদম পানি ঝরিয়ে নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ আমি একত্রে শিলপাটায় একটু বেটে নিব। তো এটা বেটে নেওয়ার পর সাইডে রেখে দিয়েছি এবং অন্য একটা মিক্সিং বোলের ভেতরে এখানে নিয়েছি 1 কাপ পরিমাণের ঠান্ডা পানি। তো ঠান্ডা পানিটা নিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো চিনি। তো চিনিটা নিয়ে নেওয়ার পর একটু মিশিয়ে নিব। 3 টেবিল চামচের থেকে একটু বেশি নিয়েছি, মানে হাফ টেবিল চামচ আমি একটু বেশি নিয়েছি। তারপর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সবকিছু একত্রে, তো সেখান থেকে আমি 2.5 টেবিল চামচের মতো পেস্ট এখানে নিয়ে নিচ্ছি। আর ধনিয়া পাতার পরিমাণটা কিন্তু একটু কম হবে আর পুদিনা পাতার পরিমাণটা কিন্তু এখানে বেশি হবে, অর্থাৎ 2 ভাগ পুদিনা পাতা হলে সেখানে 1 ভাগ ধনিয়া পাতা নিতে হবে। তো তারপর দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ 1 টেবিল চামচ। অবশ্যই কিন্তু এখানে টমেটো কেচাপটা দিতে হবে, টমেটো কেচাপ কিন্তু বাদ দেওয়া যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে এখানে বোরহানির যে প্যাকেট পাউডার থাকে সেখান থেকে আমি 2.5 টেবিল চামচ এখানে দিয়ে নিয়েছি। আজকাল বাজারে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ব্র্যান্ডের বোরহানির মশলা পাওয়া যায়, তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা নিয়ে নেবেন। তো বোরহানির এখানে পাউডারটা আমি নিয়ে নেওয়ার পর সবকিছু একত্রে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটা আমি সাইডে রেখে দিব। এরপর বোরহানিটা তৈরি করে নেওয়ার জন্য আমাদের লাগবে টক দই। তো এখানে একটা মিক্সিং বোলের ভেতরে আমি 3 কাপ পরিমাণে টক দই নিয়েছি। তো টক দইটা নিয়ে নেওয়ার পর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। বোরহানি তৈরি করতে অনেকেই আছে একটা ভুল করে, সেটা টক দই, তারপরে পুদিনা পাতা,
কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা সবকিছু একত্রে দিয়ে আসলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেয়। তো সেই পদ্ধতিতে আসলে বোরহানি তৈরি করলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর টক দইটা কিন্তু কোনো মতেই এটা ব্লেন্ড করা যাবে না, কারণ টক দই ব্লেন্ড করলে কিন্তু এটা একদম পাতলা হয়ে যাবে। মানে বোরহানির যে একটা ঘনত্ব সেটা কিন্তু থাকবে না এবং খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তো হ্যান্ড হুইস্কের সাহায্যে টক দইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন একটা ছাকনা নিয়ে নিলাম। তারপর হচ্ছে এই ধরনের একটা পাতলা সুতি কাপড় নিয়ে নিয়েছি। এরপর যে পুদিনা পাতার পেস্ট দিয়ে একটা পানির মতো আমি তৈরি করে রেখেছিলাম, তো সেখান থেকে অল্প অল্প করে দিয়ে এটাকে ভালোভাবে ছেঁকে নিতে হবে। অনেকেই আছেন দেখি যে সরাসরি এটা মানে না ছেঁকেই সরাসরি টক দইয়ের সঙ্গে মিশিয়ে বোরহানিটা তৈরি করে খান। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে বোরহানির ভেতরে মানে পুদিনা পাতা, কাঁচা মরিচ এবং ধনিয়া পাতার যে একটা আঁশ ভাব থাকে, তো খেতে কিন্তু একদমই ভালো লাগে না। অবশ্যই কিন্তু ওই পদ্ধতিতে বোরহানিটা তৈরি করবেন না, কারণ তৈরি করলে দেখা যাবে যে পুরো পরিশ্রমটাই কিন্তু বৃথা চলে যাবে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি। দেখুন কতটা মানে আঁশযুক্ত অংশ মানে বের হয়েছে। তো এটা সহ আসলে বোরহানিটা তৈরি করলে আসলেই খেতে ভালো লাগে না। তো এটা ফেলে দেওয়ার পর আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে টক দইয়ের সঙ্গে সবকিছু একত্রে খুব ভালোভাবে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে এই টেকনিকগুলো ফলো করে বাড়িতে বোরহানিটা তৈরি করে খেয়ে দেখবেন। কারণ একবার যদি এই পদ্ধতিতে আপনি বোরহানিটা তৈরি করে খান না, আপনি এর ফ্যান হয়ে যাবেন। কারণ এটা খেতে এতটাই পরিমাণে টেস্টি হয়ে থাকে এবং পারফেক্ট হয়ে থাকে। তো মিশিয়ে নেওয়ার পর চামচ দিয়ে আপনাদেরকে একটু এর ঘনত্বটা আমি মানে তুলে দেখাচ্ছি। এটা আমার কাছে মনে হচ্ছে আরো বেশি ঘন হয়ে গিয়েছে। তো সেই জন্যে অল্প অল্প করে আরও সামান্য পরিমাণে, তাও প্রায় আমি হাফ কাপের মতো পানি এখানে অল্প অল্প করে দিয়ে একটু মিশিয়ে আমি আমার মানে কাঙ্ক্ষিত কনসিস্টেন্সিতে এটা নিয়ে আসছি। তো হাফ কাপ পরিমাণে পানি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ঘনত্ব চলে এসেছে, যেটা কিনা বোরহানির জন্য একদম পারফেক্ট একটা ঘনত্ব। তো যাই হোক, এরপর একটা গ্লাসে আমি এটাকে সার্ভ করছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে কালার, এবং এটা শুধু দেখতে লোভনীয় হয়েছে তা কিন্তু নয়, এটা খেতে কিন্তু দুর্দান্ত রকমের টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করে দেখবেন। আশা করছি সবার কাছে এটা ভীষণ পছন্দ হবে। তো তিহারি তৈরি করার জন্য আসলে প্রথমে একটা মশলা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি কিছু আস্ত গরম মশলা নিয়েছি, লং, লবঙ্গ, এলাচ, দারুচিনি এবং সেই সঙ্গে জয়ফল এবং জয়ত্রীর গুঁড়োটা আমার কাছে ছিল, তো সেটা নিয়েছি। তো এই সমস্ত মশলাটাকে একটা গ্রাইন্ডারের সাহায্যে খুব ভালোভাবে গুঁড়ো করে এটা আমি সাইডে রেখে দিলাম। তারপর তেহারি রান্না করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল। তো এখানে সরিষার তেল হাফ কাপ দিতে হবে। তো এখানে আমি আসলে যেটা করেছি, সরিষার তেলের সঙ্গে আমি একটু সয়াবিন তেলটাও দিয়েছি। তো সেটা আমি পরে দিয়েছি, আপনাদেরকে বলে দিব। তো তেলটা দিয়ে দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর এখন সরিষার এই তেলের ভেতরে একটু ভেজে নিতে হবে। ৩ থেকে ৪ মিনিটের মতো একটু ভেজে নিতে হবে। তবে ভাজতে গিয়ে যেন পোড়া লেগে না যায় সেটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। তো এই সময় আসলে আমি এখানে সামান্য পরিমাণে সয়াবিন তেলটা দিয়েছি। আসলে আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেলটা আসলে রান্নার সময় দেখলাম যে ছিল না। যার কারণে এখন কি করার? তো সেইজন্য এখানে আমি সয়াবিন তেলটা দিয়েছি। তবে আপনারা চাইলে এখানে পুরো রান্নাটা সরিষার তেল দিয়েও করতে পারেন। আবার কেউ চাইলে আমার মতো করে এখানে সয়াবিন তেলটাও একটু এড করতে পারেন। তো পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে দেওয়ার পর 1.5-2 মিনিট একটু ভেজে নিতে হবে। আর তেহারি রান্না করার সময় কিন্তু অবশ্যই এখানে সরিষার তেলটা দিতে হবে। সরিষার তেল না দিলে কিন্তু তেহারি রান্নার একদমই মজা লাগবে না। তো এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা, একদম পানি ঝরিয়ে রাখা এখানে গরুর মাংস। তো মাংসটাকে কিন্তু এখানে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। মানে তেহারি রান্নার জন্য মাংসটা এরকম একটু ছোট ছোট করেই কাটা হয়। তো গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এখন এই তেল মশলার সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো চুলার আঁচটা বাড়িয়ে 6-7 মিনিটের মতো এখানে গরুর মাংসটাকে একটু ভেজে নিচ্ছি। তেহারি রান্নাটা আসলে আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ হচ্ছে তেহারি রান্না। মানে বিরিয়ানি, পোলাও যত রান্নাই আছে না কেন। তো কিছুক্ষণ এখানে মুরগির মাংসটা ভেজে নেওয়ার পর যে একটা স্পেশাল মশলা আপনাদেরকে দেখিয়েছিলাম, তো সেটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে রেখেছিলাম। তো সেই গুঁড়ো মশলা সম্পূর্ণটা এখন এতে আমি দিয়ে দিলাম। তো মশলাটা দিয়ে দেওয়ার পর এখন এই গরুর মাংসের সঙ্গে আবারও নেড়ে চেড়ে ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি।
আর তেহারি রান্নাতে একটু চেষ্টা করবেন সলিড মাংসের সঙ্গে একটু তেল চর্বিটাও দিতে, তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এখানে এই মাংসটা রান্না করার জন্য কিন্তু এক্সট্রা কোনো ধরনের পানি দিতে হবে না। পানি না দিয়ে কম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে এবং কিছুক্ষণ পর পর নেড়েচেড়ে এখানে মাংসটাকে সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিতে হবে। তো কিছুক্ষণ রান্না করার পর এখন দিয়ে দিচ্ছি ৮-১০টার মতো কাঁচা মরিচ। আর কাঁচা মরিচের মাঝখান থেকে আমি একটু চিড়ে নিয়েছি, তবে একেবারে ফালি করে নিইনি। একটু চিড়ে নিলে হবে কি এর ভেতর থেকে ঝালটা বের হবে। আর এখানে পুরো রান্নাটা কিন্তু আমি কাঁচা মরিচ দিয়েই করব। গুঁড়ো মশলা এখানে বলতে মরিচ গুঁড়োটা আমি আর এখানে দিব না। তো কাঁচা মরিচটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো কিছুটা লবণ। লবণটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এখানে মাংসটা সেদ্ধ না হওয়া পর্যন্ত ভালোভাবে রান্না করে নিতে হবে। এবং চুলার আঁচটা কিন্তু মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমানো থাকবে, তা না হলে কিন্তু দেখা যাবে যে মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে না। আবার কেউ যদি মনে করেন যে মাংসটা সেদ্ধ হচ্ছে না বা সেদ্ধ হতে সময় লাগছে, এদিকে গ্রেভিটাও নিয়ে শুকিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি চাইলে সামান্য পরিমাণে গরম পানি দিয়েও কিন্তু এখানে মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে পারেন। তো মাংস রান্নাটা আমার হয়ে গিয়েছে একদম এরকম মানে গা মাখা না হওয়া পর্যন্ত এখানে মাংসটাকে ভালোভাবে রান্না করে নিতে হবে। তো মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এবং এটা রান্না করা হয়ে গিয়েছে। এখন একটা চামচ দিয়ে মাংসগুলোকে আমি তুলে নিব, আর বাড়তি যে তেলটা আছে সেটা আমি প্যানের ভেতরে রেখে দিব, কারণ ওই তেল মশলার ভেতরে আমি চালটা ভেজে নিব। এই পদ্ধতিতে আসলে তেহারিটা রান্না করলে একদম পারফেক্ট ঝরঝরে তেহারি রান্না করা যায় এবং স্বাদেও অপূর্ব হয়ে থাকে, তবে কোনো প্রকার কিন্তু ঝামেলা হয় না। এখন এই তেল মশলার ভেতরে আমি পোলাওয়ের চালটা ভেজে নিব। আর পোলাওয়ের চালটা ভেজে নেওয়ার জন্য আগে থেকে কিন্তু ধুয়ে পোলার চাল থেকে একদম পানি ঝরিয়ে নিতে হবে। এখানে আমি সুগন্ধি কালিজিরা পোলাওয়ের চালটা নিয়েছি ৩ কাপ। তো পানি ঝরানো চালটা নিয়ে নেওয়ার পর এখন একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। ৫ থেকে ৬ মিনিটের মতো এটা ভেজে নিলে আসলে হয়ে যাবে। তবে চালটা না একটু ঝরঝরে করে যদি সময় নিয়ে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু দেখা যায় যে পোলাও বলতে তেহারিটা রান্নার পর অনেক বেশি ঝরঝরে হয়। তো আর একটু সময় নিয়ে এখানে চালটাকে আমি আরও একটু ভেজে নিচ্ছি। তো চালটা আমার ভাজা হয়ে গিয়েছে আর দেখুন একদম কিন্তু ঝরঝরে হয়েছে, মানে একটু সময় নিয়ে ভাজলে যেরকম হয় আর কি। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ফুটন্ত গরম পানি। এখানে আমি ৩ কাপ চালের জন্য ৬ কাপ পানি গরম করে রেখেছিলাম, তো সেই ৬ কাপ ফুটন্ত গরম পানি এখন দিয়ে দিলাম। আর লবণটা আমি এখনই দেব না, এটা পরে দিব, যেহেতু মাংস রান্না করার সময় লবণ দিয়েছি। আর পানির যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনি যে কাপ দিয়ে মানে যে কয় কাপ এখানে চাল ব্যবহার করবেন তার ডাবল পরিমাণে পানি দিতে হবে। তো এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর আবার একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর গুঁড়ো দুধ কেউ দিতে না চাইলে আপনারা এখানে তরল দুধটাও দিতে পারেন। সেক্ষেত্রে যদি ৬ কাপ যেহেতু এখানে পানি লেগেছে, তো সেক্ষেত্রে আপনি ৩ কাপ চাল দিয়ে যদি এখানে রান্না করেন তো ৫ কাপ পানি এবং ১ কাপ এখানে তরল দুধ দিতে পারেন। তো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা সর্বোচ্চ হাইয়ে রেখে ৬ থেকে ৭ মিনিটের মতো এটা আমি রান্না করে নিয়েছি। তারপর ঢাকনাটা খুলে দিয়েছি এবং ঠিক এই রকম পর্যায়ে কিন্তু মাংসটা দিয়ে দিতে হবে। কারণ অনেক সময় দেখা যায় কি অনেকে আছেন একদম পোলাও রান্নাটা হয়ে যাওয়ার পরে মাংসটা দেয়। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় মাংসের যে গ্রেভিটা আছে সেটা পোলাওয়ের সঙ্গে ভালোভাবে মিশে নাই এবং খেতে আমার কাছে অতটা ভালো লাগে না। তো আপনারা কিন্তু অবশ্যই এই পর্যায়ে এসে গরুর মাংসটা দিয়ে দিবেন এবং মাংস দিয়ে দেওয়ার পর একটু নেড়েচেড়ে সমস্ত চালের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিবেন। এতে করে দেখা যাবে যে মাংসের যে ফ্লেভারটা সেটা সম্পূর্ণ চালের সঙ্গে ভালোভাবে মিশে যাবে এবং খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখন আমি আসলে একটু লবণটা টেস্ট করে দেখলাম যে লবণটা ঠিক আছে কিনা। এই পর্যায়ে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন, তাহলে তেহারি রান্নাটা একদম পারফেক্ট হবে লবণটা। তো লবণটা দিয়ে দেওয়ার পর আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। আর খুব বেশি জোরাজোরি করে কিন্তু নাড়তে যাবেন না, সেক্ষেত্রে যেহেতু মানে পোলাওটা একটু ঝরঝরে করে রান্না করব, তো দেখা যাবে যে চালগুলো ভেঙে যাবে।
তো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি চুলার আঁচটা মিডিয়াম থেকে সামান্য পরিমাণ কমিয়ে এটা আরও 10 থেকে 15 মিনিটের মতো আমি রান্না করব। তো 10-15 মিনিটের মাঝে কিন্তু একটু ঢাকনাটা খুলে দু একবার নেড়ে দিতে হবে, তা নাহলে কিন্তু আবার পোড়া লেগে যাবে। তো দেখুন এটা কিন্তু এখন পর্যন্ত চালটা সেদ্ধ হয়নি। তো এই পর্যায়ে এসে এখন দিয়ে দিব হচ্ছে আরও বেশ কয়েকটা কাঁচা মরিচ। কাঁচামরিচটা দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন আমি লো আঁচে বেশ কিছুক্ষণ সময় নিয়ে দমে রান্না করব। তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে দমে রান্না করার পর দেখুন তেহারিটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবং এটা কতটা পারফেক্ট হয়েছে এবং কোথাও কিন্তু পোড়াও লাগেনি। আমি কিন্তু একদম নিচ থেকে এটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং খেতে কিন্তু অসম্ভব রকমের মজাদার হয়ে থাকে। আপনারা অবশ্যই আসছে কোরবানির ঈদে বাড়িতে একবারের জন্য হলে এটা তৈরি করে খেয়ে দেখবেন। তো প্রেসার কুকারের ভেতরে গরুর পায়া বা নলাগুলো নিয়ে নেওয়ার পর এখন এর ভেতরে আমি কিছু সলিড মাংস নিব, অর্থাৎ এখানে সলিড গরুর মাংসটা নিতে হবে, তাও প্রায় 200 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। আর গরুর মাংসটা কিন্তু নিহারি রান্নার সময় অবশ্যই অ্যাড করতে হবে, কারণ গরুর মাংস দিলে গ্রেভিটা একটু ঘনও হয় এবং খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। অবশ্যই কিন্তু এটা স্কিপ করা যাবে না। তো এখন এর ভেতরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি এবং কয়েকটা আস্ত কাঁচামরিচ। আর কাঁচামরিচ আসলে এখানে আমি ফালি করে দেইনি। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি আস্ত গরম মসলা, আর সেখানে আছে তেজপাতা, দারুচিনি, এলাচ, লং এবং লবঙ্গ। এখন দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ, বা ঝালটা কিন্তু আপনি আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি হচ্ছে 1.5 টেবিল চামচ। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে জিরা গুঁড়ো। সরি, জিরা গুঁড়ো দেওয়ার আগে এখানে আদা এবং রসুনের পেস্ট আমি দিয়েছি 2.5 টেবিল চামচ। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো কিছুটা লবণ এবং এখন দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। জয়ফল এবং জয়ত্রী গুঁড়ো 1/4 চা চামচ করে দিয়েছি, মানে প্রত্যেকটা আসলে 1/4 চা চামচ করে দিয়েছি। আর বেশি কিন্তু দেওয়া যাবে না, বেশি দিলে কিন্তু এর একটা স্ট্রং ফ্লেভার আছে, তো খেতে কিন্তু ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা এই পর্যায়ে একটু কমই দিতে হবে, পরবর্তীতে আমি দিব। হাত দিয়ে কিন্তু এটা আসলে মেখে নেওয়া যাবে না, কারণ যেহেতু এখানে হাড় টাড় সহ রান্না করা, তো দেখা যাবে যে হাতটা কেটে যেতে পারে। তো আলতোভাবে একটু মেশানোর আমি চেষ্টা করলাম, বাট এটা মেশানো গেল না। তো যাই হোক, এখন দিয়ে দিচ্ছি পানি। আর পানিটা এখানে আসলে আমি ওইভাবে আর বলে দিচ্ছি না, তবে হাড়গুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানির দরকার সেটা বুঝে আপনাদেরকে পানি দিতে হবে এবং পানিটা কিন্তু এখানে বারবার অ্যাড করা যাবে না, তাহলে কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। অবশ্যই কিন্তু এখানে একবারই পরিমাণ মতো পানিটা দিতে হবে। তো আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে, ঢাকনা বলতে প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি হাই হিটে রান্না করব 35 থেকে 40 মিনিটের জন্য। আর 35 থেকে 40 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, হাড়টাও এর মধ্যে সেদ্ধ হয়ে গিয়েছে, তবে মাংসটা কিন্তু অবশ্যই ভালোভাবে সেদ্ধ হয়েছে। আর আমি যে সলিড মাংসগুলো দিয়েছিলাম সেটা এই পর্যায়ে আমি তুলে নিচ্ছি। আর বেশিক্ষণ সময় নিয়ে কিন্তু প্রেসার কুকারে এটা রান্না করা যাবে না, সেক্ষেত্রে দেখা যাবে যে হাড়গুলো একেবারে গলে যাবে, তো সেক্ষেত্রে কিন্তু খেতে ভালো লাগবে না। তো মাংসগুলো প্লেটে উঠিয়ে নেওয়ার পর হাত দিয়ে এভাবে আমি একটু ঝুড়ো করে তারপরে এখন সেই সরাসরি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিলাম। মাংস তো ভালোভাবে সেদ্ধ হয়েছে, হাড়টাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়েছে, তবে একেবারে সেদ্ধ করে আমি ফেলিনি এখানে। তো ঝুড়ো মাংসটা দিয়ে দেওয়ার পর আরও 5 থেকে 10 মিনিটের মতো এটা আমি সর্বোচ্চ হাইয়ে রেখে চুলার আঁচটা আরও কিছুক্ষণ সময় নিয়ে এটা আমি জাল করে নিয়েছি। তো এখন আমি এতে একটা বাগার দিয়ে দিব। তো তার জন্য এখানে দিয়ে দিলাম 4 টেবিল চামচের মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর 1/4 কাপ দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা এখানে আমি 4 থেকে 5 মিনিটের মতো একটু ভেজে নিব। কিছুক্ষণ পেঁয়াজ কুচিটা ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে শুকনা মরিচ। তো শুকনা মরিচটা একটু পরে দিয়েছি, কারণ আগে দিলে দেখা যাবে যে সহজে পুড়ে যাবে এবং কালচে একটা কালার চলে আসবে। তো শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর গোল্ডেন কালার না আসা পর্যন্ত এটা ভেজে নিতে হবে। তো মরিচ এবং পেঁয়াজের বেরেস্তাটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। একটু কালচে করে ভাজলে হবে কি, মানে নিহারিতে কালারটা একটু অন্যরকম হবে, মানে একটু ডিপ কালার আসবে, তো দেখতে বেশি ভালো লাগবে। এরপর নিহারির ওখান থেকে কিছু গ্রেভি
সরাসরি এখানে দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর হাড় সহ নিহারিটা এখানে সরাসরি আমি ঢেলে নিব। তো যাই হোক, এখন আপনাদেরকে বলে দিচ্ছি নিহারির যে হাড়গুলো সেদ্ধ করার ব্যাপারটা, এটা কিন্তু অবশ্যই আপনাদের চুলার আঁচের উপর ডিপেন্ড করছে। কারণ চুলার তাপমাত্রা একেক জনের একেক রকম হয়ে থাকে। তো সেক্ষেত্রে বুঝে এখানে রান্নাটা করতে হবে। আর হাড়গুলো কিন্তু একেবারে সেদ্ধ করে ফেলা যাবে না, তাহলে কিন্তু নিহারি খাওয়ার সময় দেখা যাবে যে মানে হাড় একেবারে মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাচ্ছে, তো খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। মানে এখানে আমার হাড়গুলো প্রায় 80 থেকে 85% এর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো শেষের দিকে এটা আমি চুলা থেকে নামানোর আগে একটা গুঁড়ো মশলা দিয়েছি, আর সেটা হচ্ছে কিছু আস্ত জিরা এবং এলাচ একটু ভালোভাবে টেলে নিয়ে সেটা আমি একটা গ্রাইন্ডারে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, তো সেটা দিয়ে দিলাম। তো অবশ্যই কিন্তু আস্ত জিরা এবং এলাচ চুলায় একটু টেলে নিয়ে সেটা ভালোভাবে একটু গুঁড়ো করে, শিলপাটায় গুঁড়ো করা যাবে, গুঁড়ো করে তারপরে কিন্তু দিতে হবে। আর আমি যেমনটা বলেছিলাম, এই পর্যায়ে এসে অনেকে করে কি, এতে আপনার হচ্ছে ময়দা ভেজে অথবা বেসন ভেজে সেটা মানে পানিতে একটু মিশিয়ে এটা দেয়। দেওয়ার কারণে গ্রেভিটা একটু ঘন হয়। দেখেন এখানে কিন্তু আমার ময়দাও দেয়া লাগেনি, আবার কিন্তু এখানে আমি বেসনও দিইনি। তারপরেও এর কনসিস্টেন্সিটা একটু লক্ষ্য করুন, মানে গ্রেভিটা কতটা পারফেক্ট হয়েছে। আর এই পদ্ধতিতে নিহারিটা রান্না করে আপনি না খেলে আসলেই বুঝতে পারবেন না যে এটা খেতে কতটা টেস্টি হয়। আর ঝামেলা ছাড়াই কিন্তু একেবারে তৈরি করা যায়। এখানে কিন্তু আমি ওরকম স্পেশাল কোনো মশলাও দেইনি। মানে সচরাচর সবসময়ের জন্য বাড়িতে থাকে এরকম মশলা দিয়ে কিন্তু আমি এই নিহারিটা রান্না করে নিয়েছি। আসছে কোরবানির ঈদে আপনাদের সবাইকে অনুরোধ করছি এই পদ্ধতিতে নিহারিটা একবারের জন্য হলে বাড়িতে রান্না করে খেয়ে দেখার জন্য। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।